কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় সুপারিশ টিআইবি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না মন্তব্য আসিফের। নতুন সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে বসার পরামর্শ দিলেন বিএনপির মহাসচিব এবং এস আলমের সম্পদ কাউকে না কেনার আহ্বান জানালেন গভর্নর। সেপ্টেম্বরে কমতে পারে জ্বালানি তেলের দাম। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলমান অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তা করার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলসের বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। ডক্টর ইউনুস কানাডার সঙ্গে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনৈতিক উন্নয়ন সহ দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে তার সরকারের কানাডার সমর্থন প্রয়োজন। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দল, তাই দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে সচিবালয় আইন মন্ত্রণালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিস্তারিত পুলক রাজের প্রতিবেদনে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দল, তাই দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আসিফ নজরুল বলেন, সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল ছিল আওয়ামী লীগ। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটির অবদান ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। তিনি বলেন, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আওয়ামী লীগের অবদান ছিল, কিন্তু গত 15 বছরে দলটি যা করেছে তা তাদের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছিল। দলটির এমন কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত বা নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে, কিন্তু এজন্য আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা সমীচীন হবে না। তিনি আরও বলেন, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে তখন অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত থাকে। সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে, তাহলে প্রচণ্ড সততার সঙ্গে তদন্ত করে এমন কিছু করা যেতে পারে। একটি দলকে কখন সন্ত্রাসী বলা উচিত এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যারা বাংলাদেশের অস্তিত্ব সার্বভৌমত্ব বিশ্বাস করে না, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি নস্যাৎ করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন ও শোষণহীন সমাজকে ধ্বংস করার জন্য যারা পরিকল্পিতভাবে সশস্ত্র সংগ্রাম করে, তাদের সন্ত্রাসী সংগঠন বলা উচিত। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। অন্তর্বর্তী সরকার কি চায়, জনগণ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তা জানার জন্য অতি দ্রুত বর্তমান সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা প্রয়োজন বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢালাওভাবে মামলা না করার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ঢালাওভাবে মামলা যাতে না হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো আপনারা প্রাথমিকভাবে তদন্ত করুন। এ বিষয়ে দলের নেতাকর্মীদেরও আহ্বান জানাবো, এমন কোনো মামলা করবেন না যাতে সারবস্তু থাকবে না। সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এজন্য এস আলমের সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইস মনসুর। আহসান এইস মনসুর আরও বলেন, এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন। এমন সুপরিকল্পিতভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা তা জানা নেই। চাঁদাবাজির অভিযোগে ঢাকা 4 আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা সহ তার অনুসারী কয়েকজনের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী শ্যামপুর থানাধীন আমির টাওয়ারের কর্ণধার ওহিউজ্জামান বাবুল ওরফে বাবুল মিয়া ও মাসুদ পারভেজ গত 22 আগস্ট মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন গত 5 আগস্ট দেশের বিভিন্ন থানা ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। সারা দেশের 4 শতাধিক থানা থেকে লুট হয় পুলিশের কয়েক হাজার অস্ত্র ও গোলাবারুদ। এ সকল অস্ত্র অবিলম্বে উদ্ধারের মতামত বিশেষজ্ঞদের। অভিয়ারিফের কণ্ঠে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোপের মুখে ক্ষমতা ছেড়ে পালায় আওয়ামী লীগ সরকার। উচ্চবিলাসী ও দলবাজ কর্মকর্তাদের নির্দেশে কাজ করায় জনরোষের মুখে পড়ে পুলিশ। হামলার শিকার হয় পুলিশ সদস্যরা। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় পুলিশের বিভিন্ন থানা ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটে। ওই সময়ে কিছু সুযোগ সন্ধানী ও স্বার্থান্বেষী মহল লুটপাট চালায় পুলিশের বিভিন্ন থানায়। খোয়া যায় অস্ত্র, গুলিসহ পুলিশের মূল্যবান সরঞ্জাম। শুধু পুলিশের অস্ত্র নয়, থানায় জমা থাকা সাধারণ মানুষের বৈধ অস্ত্র লুট করে নেয় হামলাকারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব অস্ত্র ফেরত দিতে সময় বেঁধে দেওয়া হলেও এখনও জমা পড়েনি অনেক অস্ত্র, গোলাবারুদ। এ বিষয়ে ডিএমপি কমিশনার জানান, শুধুমাত্র ডিএমপিতেই এখনও উদ্ধার হয়নি প্রায় 6 শতাধিক অস্ত্র। প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হয়েছে। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি। লস্ট ওয়েপনের সংখ্যা হলো 1898। তো এর মধ্যে আমরা এ পর্যন্ত 453টি পেয়েছি, তবে আরও পাবো। বিভিন্ন সংস্থার কাছে এখনও ওই যে কালেক্টেড ওয়েপন আছে, এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাকুরেট ফিগারটা এখন আমরা পাইনি। তবে আমার মনে খুব বেশি যে গ্যাপ হবে না যখন আমরা টোটাল পিকচারটা পাবো। অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর। সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র গোলাবারুদ হতে 27 আগস্ট 2024 পর্যন্ত বিভিন্ন ধরনের 1890টি অস্ত্র এবং গোলাবারুদ সমূহের মধ্যে গুলি 92,091 রাউন্ড, টিয়ার গ্যাস শেল 2880টি এবং সাউন্ড গ্রেনেড 296টি উদ্ধার করা হয়েছে। এবং আমরা আহ্বান জানিয়েছি যে সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে যদি কারো কাছে পুলিশের এই লুণ্ঠিত অস্ত্র গোলাবারুদ থেকে থাকে, সেগুলো সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে যেন অবশ্যই আমাদের যে নিকটস্থ থানা রয়েছে সেটিতে যেন জমা প্রদান করে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, অস্ত্র উদ্ধারে তাদের 15টি ইউনিট একযোগে কাজ করছে। আমরা এলিট ফোর্স হিসাবে এটা বিষয়ে অত্যন্ত তৎপর। আমাদের যে বিভিন্ন ব্যাটালিয়নগুলি আছে তারা অগ্রাধিকার ভিত্তিতে এগুলোকে উদ্ধার করার কার্যক্রম অব্যাহত আছে তাদের। এবং আপনি জানেন যে অলরেডি আমরা অনেকগুলি অস্ত্র উদ্ধার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। ভবিষ্যতের জন্য আমরা এটা চালু রাখব। অস্ত্র উদ্ধার না হলে জননিরাপত্তায় হুমকির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বিশাল চ্যালেঞ্জ বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র সাধারণ মানুষ বা অপরাধীদের হাতে থাকা বিপজ্জনক বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। পুরো পরিসংখ্যানটা যখন পাওয়া যাবে যে কতগুলো অস্ত্র লুট হয়েছে, তখন মানে বর্তমান প্রশাসনের তরফ থেকে যে আহ্বানটা করা হয়েছে একটা নির্দিষ্ট সময় দিয়ে, যে এর ভেতরে যারা অস্ত্র লুট মানে যারা অস্ত্রগুলো নিয়েছেন তারা স্বেচ্ছায় জমা দেন, তাতে করে একটা মানে ধারণা পাওয়া যাবে কতগুলো জমা পড়বে। আর যদি আপনার দেখা যায় যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে তার বেশিরভাগই জমা পড়েনি এবং সেই অস্ত্রগুলো নানা রকম হাতে চলে যেতে পারে, সন্ত্রাসীদের হাতে যেতে পারে, যারা জঙ্গি তাদের হাতে চলে যেতে পারে, কিংবা এর বাইরেও যারা নাশকতা করতে চায় তাদের হাতে চলে যেতে পারে। পুলিশের মনোবল ফিরিয়ে আনার সাথে সাথে অস্ত্র উদ্ধারও জরুরি বলে পরামর্শ সংশ্লিষ্টদের। মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। কোস্ট গার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন, মৌলভীবাজারে বিগত কয়েকদিন যাবৎ বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম চালানো রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রসমূহ পরিদর্শন এবং দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের পর নারী চিকিৎসককে হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় চলছে। এই অমানবিক ঘটনা কেন্দ্র করে ক্রমেই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রতি ফুঁসে উঠছে সেখানকার শিক্ষার্থী সমাজ ও সাধারণ জনগণের বিরাট একটি অংশ। এমন পরিস্থিতিতে ধর্ষণের বিরুদ্ধে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করানো হবে বলে ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি দেয়ায় এক বাংলাদেশি ছাত্রীকে দেশে ফেরত পাঠিয়েছে আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। আসামের কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাট্টা দাবি করেছেন এটি প্রত্যাবাসন নয়, ওই শিক্ষার্থীকে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই ফেরত পাঠানো হয়েছে। এবার বিনোদনের সংবাদ। দেশে ফিরেই বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে চান ঢালিরঙ্গনের দম্পতি তারকা অনন্ত জলিল ও বর্ষা। দেশের এমন পরিস্থিতিতে যারা আন্দোলন করছে তাদের তীব্র নিন্দা জানিয়েছেন এই দুই তারকা। বিস্তারিত জারিন জারার প্রতিবেদনে। কোম্পানির পক্ষ থেকে রেস্কিউ টিম সহ ত্রাণের ব্যবস্থা করব। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। গ্রুপ পর্বের 2 ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন মিরাজুল ইসলাম। শিরোপা নির্ধারণী ম্যাচেও এই ফরওয়ার্ড ফ্রি কিকে করলেন চোখ ধাঁধানো গোল। বাংলাদেশের ব্যবধান বাড়ানোর গোলটাও করলেন তিনি। এরপর নেপালের জালে বল পাঠালেন রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা, আর তাতেই নেপালে আরেকবার উড়ল লাল সবুজের পতাকা। স্বাগতিক দলকে 4-1 গোলে হারিয়ে অনূর্ধ্ব 20 সাফের শিরোপা জিতল বাংলাদেশ। গত আসরে ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও এবার শিরোপা নিয়েই ফিরছেন যুবারা। অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজিস ক্রিকেট লিগ বিগ ব্যাশ মাঠে গড়াতে এখনো মাসখানেক বাকি। এরই মধ্যে টুর্নামেন্টের দলগুলোর খেলোয়াড় বাছাইয়ের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। ব্যাটে বলে লড়াই গড়ানোর 3.5 মাস আগে প্রকাশিত হয়েছে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটের তালিকা, যেই তালিকায় একজন নারী ক্রিকেটার সহ বাংলাদেশ থেকে থাকছেন 10 জন ক্রিকেটার। ফক্স ক্রিকেটের প্রতিবেদন অনুসারে বুধবার বিগ ব্যাশের জন্য 593 জনের ড্রাফট তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে বিশ্বের 30টি দেশের 432 জন পুরুষ ক্রিকেটার ও 161 জন নারী ক্রিকেটারের নাম দিয়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় সুপারিশ টিআইবি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না মন্তব্য আসিফের। নতুন সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে বসার পরামর্শ দিলেন বিএনপির মহাসচিব। এবং এস আলমের সম্পদ কাউকে না কেনার আহ্বান জানালেন গভর্নর। সেপ্টেম্বরে কমতে পারে জ্বালানি তেলের দাম। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।